আর কত রাত এভাবে বিনিদ্র কাটাবো। প্রতি রাতে বিছানায় শুয়ে শুধু একটি মুখ, একটি হাসি আমার ঘুম কেড়ে নেয়। লিমার পাশে শুয়েও আমার মন আজ অন্য কোথাও। এই অনুভূতি কি পাপ? এই টান কি অন্যায়? জানি সবকিছুর ঊর্ধ্বে আমার দায়িত্ব, আমার সংসার। কিন্তু মন যে মানে না। আজ আর পারলাম না। বুকের ভেতর জমানো সব কথা, সব অব্যক্ত যন্ত্রণা নিয়ে আমি হেঁটে চলেছি সাদিয়ার ঘরের দিকে। যা হওয়ার হবে। এশিতা ব্লগসের সকল শ্রোতাদের জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি শোনার জন্য প্রস্তুত তো? তাহলে আপনার হেডফোনটি পরে নিন আর চোখ বন্ধ করে ডুব দিন এক গভীর ভালোবাসার আবর্তে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম আরিফ। ঢাকার বুকে আমার একটি সফল স্থাপত্য প্রতিষ্ঠান আছে। স্ত্রী লিমা আর আমাদের ছোট্ট পরিবার নিয়ে বেশ সুখেই ছিলাম। লিমা আমার জীবনের প্রতিটা ধাপে আমার পাশে ছিল, আমার অনুপ্রেরণা ছিল। আমাদের ভালোবাসার বাসাটা ছিল প্রাণবন্ত, ভালোবাসায় ভরপুর। আর এই ভালোবাসার সংসারে মাঝে মধ্যে যে আনন্দময় ঝড়টি আসত, তার নাম সাদিয়া। সাদিয়া আমার শালিকা, লিমার ছোট বোন। সে চিটাগং ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স পড়ত। যখনই ছুটি পেত সোজা চলে আসত আমাদের ঢাকায় ফ্ল্যাটে। সাদিয়া আসত আর আমাদের নীরব বাসাটা যেন এক নিমেষে প্রাণ ফিরে পেত। তার হাসিতে, খুনসুটিতে, ছটফটে পায়ে সারা বাড়ি গমগম করত। প্রথম সাদিয়ার আশাটাকে আমি নিছকই ছোট শালিকার আশা হিসেবেই দেখতাম। তার সাথে আমার সম্পর্ক ছিল অনেকটা বড় ভাইয়ের মতো। সে আমাকে দুলাভাই বলে ডাকত, কিন্তু সেই ডাকে কেমন যেন এক সখ্যতা আর নির্ভরতা মিশে থাকত। আমার মনে আছে প্রথমবার যখন সে আমাদের বাড়িতে এসেছিল, তখন সে সবে মাত্র কলেজে উঠেছে। লম্বা ছিপছিপে করণ, একমাথা কালো চুল আর টানা টানা হরিণীর মতো চোখ। তার হাসিটা ছিল মুক্ত ঝরানো, আর কথা বলার সময় তার চোখ দুটোতেও যেন হাজারো কথার ঢেউ খেলত। লিমা তখন বলতো, আরিফ, দেখো আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, ওকে একদম নিজের ছোট বোনের মতোই দেখবে। কিন্তু আমি হেসে বলতাম, অবশ্যই, ও তো আমারও বোন। সাদিয়া ধীরে ধীরে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। লিমার সাথে তার গল্প, খুনসুটি, শপিং সবকিছুই চলত। আর আমার সাথে চলত দেশের অর্থনীতি থেকে শুরু করে বিশ্ব সাহিত্য নিয়ে গভীর আলোচনা। সাদিয়া ছিল অসম্ভব মেধাবী। বই পড়তে ভালোবাসত, কবিতা আবৃত্তি করত, এমনকি মাঝে মাঝে নিজের লেখা কিছু গল্প আমাকে পড়ে শোনাত। ওর চিন্তাভাবনার গভীরতা আমাকে মুগ্ধ করত। আমি একজন স্থপতি হিসেবে যুক্তি আর বাস্তবতাকে প্রাধান্য দিতাম, আর সাদিয়া ছিল কল্পনার জগতে অবাধ বিচরণকারী এক শিল্পী। এই বৈপরীত্যই হয়তো আমাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি করেছিল। আমার মনে আছে এক শীতের দুপুরে সাদিয়া তখন সবে বিশ্ববিদ্যালয় থেকে ছুটিতে এসেছে। লিমা কাজে ব্যস্ত ছিল। সাদিয়া আমার সাথে বারান্দায় বসে বই পড়ছিল। আমি ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ সে আমাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাল, জীবনানন্দের বনলতা সেন। তার কণ্ঠস্বরে এমন এক জাদু ছিল, এমন এক আবেগ ছিল, যে আমি ল্যাপটপ থেকে চোখ তুলে তার দিকে তাকালাম। দুপুরের নরম আলো তার মুখে এসে পড়েছিল। তার চোখ দুটোতে তখন এক অন্যরকম দীপ্তি। সেই মুহূর্তে আমার মনে হলো, এই মেয়েটি শুধু একটি শালিকা নয়, সে যেন এক জীবন্ত কবিতা, এক চলমান শিল্পকর্ম। আমি নিজের অজান্তেই তার দিকে তাকিয়েছিলাম দীর্ঘক্ষণ। কাজ শেষ করে লিমা যখন এলো, তখন আমি যেন ঘোর থেকে ফিরলাম। লিমা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, কি ব্যাপার আরিফ, তুমি তো দেখি সাদিয়ার কবিতার প্রেমে পড়ে গেছ। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু মনের গহীনে এক অদ্ভুত শিহরণ অনুভব করলাম। সেই দিন থেকে সাদিয়ার প্রতি আমার দৃষ্টিভঙ্গি যেন পাল্টে যেতে লাগল। তার প্রতিটি হাসি, প্রতিটি কথা, প্রতিটি ছোট ছোট অঙ্গভঙ্গি আমার মনোযোগ আকর্ষণ করতে শুরু করল। যখন সে কথা বলতো, আমি মুগ্ধ হয়ে শুনতাম। যখন সে হাসত, আমার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসত। চিটাগং থেকে সে যখন ফোন করত, আমি তার কণ্ঠস্বর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। লিমা যখন তার সাথে কথা বলতো, আমি আর চোখে দেখতাম লিমার মুখটা, যেন সাদিয়ার হাসিটা লিমার মুখেও দেখতে পাই। আমার ভেতরের এই পরিবর্তনটা প্রথমে আমি নিজেও বুঝতে পারিনি। আমি ভাবতাম এটা হয়তো ছোট বোনের প্রতি স্নেহ, কিন্তু ধীরে ধীরে সেই স্নেহ যে এক অন্য রূপ নিতে শুরু করেছে, তা আমি অনুভব করতে লাগলাম। সাদিয়ার সাথে যখন আমি কোনো রেস্টুরেন্টে খেতে যেতাম, দেখতাম অনেকেই আর চোখে তাকাচ্ছে। তার সৌন্দর্য ছিল এমন যে সবার নজর কাটতে পারত অনায়াসে। আমি তখন তার পাশে বসে গর্ব অনুভব করতাম।
কিন্তু সেই গর্বের আড়ালে লুকিয়েছিল এক অজানা ভয়, হারানোর ভয় অথবা অন্য কারো হয়ে যাওয়ার ভয়। আমার এই অনুভূতিগুলো আমাকে অস্থির করে তুলছিল। রাতে যখন লিমা আমার পাশে ঘুমিয়ে থাকত, আমার চোখে ঘুম আসত না। সাদিয়ার মুখটা আমার চোখের সামনে ভাসত। তার হাসি, তার কথা, তার চুল ওড়ানোর ভঙ্গি সবকিছুই আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। আমি নিজেকে প্রশ্ন করতাম, এটা কি ঠিক? আমি লিমার স্বামী, সাদিয়ার দুলাভাই। এই ধরনের অনুভূতি তো পাপ। আমি নিজেকে ধিক্কার দিতাম, নিজের মনকে বোঝানোর চেষ্টা করতাম যে এসব কেবলই ভ্রান্তি। কিন্তু মন যে কিছুতেই মানত না। যত চেষ্টা করতাম ততই যেন সাদিয়ার প্রতি আমার টান গভীর থেকে গভীরতর হতো। কয়েক মাস কেটে গেল। সাদিয়া তার পড়াশোনা শেষ করে ঢাকায় একটা চাকরির চেষ্টা করছিল। সে আমাদের সাথেই থাকছিল। এই সময়টা আমার জন্য ছিল এক অগ্নি পরীক্ষা। প্রতিদিন সাদিয়ার সান্নিধ্যে থাকা, তার হাসি কান্না, তার ছোট ছোট অভিমান দেখা আমার ভেতরের টানকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করতাম। লিমার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, তবে কেমন যেন একটা দূরত্ব তৈরি হচ্ছিল আমার দিক থেকে। আমি লিমার সাথে আগের মতো মন খুলে কথা বলতে পারতাম না, কারণ আমার মনের গোপন কুঠুরিতে যে সাদিয়ার বসবাস। এই গোপন কথা আমি কাউকে বলতে পারতাম না, এমনকি নিজের সবচেয়ে কাছের বন্ধু রহিমকেও না। একদিন সাদিয়া আমাকে বলল, দুলাভাই, আমি একটা চাকরির অফার পেয়েছি। গাজীপুরে একটা ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষকতার সুযোগ। ভাবছি চলে যাব। তার কথা শুনে আমার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। গাজীপুর মানে সে আমাদের কাছ থেকে দূরে চলে যাবে। এই দূরত্বটা আমাকে যেন এক নিমেষে অস্থির করে তুলল। আমি নিজেকে প্রশ্ন করলাম, কেন এত অস্থিরতা? সে তো আমার শালিকা, আমার ছোট বোন। কিন্তু আমার মন বলছিল অন্য কথা। সে চলে গেলে আমার জীবনটা আবার আগের মতো নীরস হয়ে যাবে। তার হাসি, তার কথা, তার উপস্থিতি সবকিছুই আমি মিস করব। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত। বিছানায় শুয়ে আমি ছটফট করছিলাম। লিমার গভীর ঘুম আমাকে আরও একা করে দিচ্ছিল। আমি জানতাম এই অনুভূতিটা আমার প্রকাশ করা উচিত নয়, কিন্তু আমার মন আর আমার বশে ছিল না। সাদিয়ার চলে যাওয়ার কথা আমার ভেতরটাকে যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আমি অনুভব করছিলাম আমার শ্বাস আটকে আসছে। আমার মনে হলো আজ যদি আমি আমার অনুভূতিগুলো প্রকাশ না করি, তবে আমি হয়তো চিরদিনের জন্য আমার জীবনের এক অপূরণীয় ক্ষতি করে ফেলব। আমি জানি আমি হয়তো ভুল করছি, হয়তো লিমার প্রতি অবিচার করছি, কিন্তু আমার হৃদয়ের গভীরের এই টানকে আমি আর অস্বীকার করতে পারছিলাম না। রাত তখন প্রায় 2টো। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। জানালার বাইরে বৃষ্টির শব্দ আর আমার বুকের ভেতরের ঝড় যেন একাকার হয়ে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার পা দুটো যেন নিজে থেকেই সাদিয়ার ঘরের দিকে এগিয়ে চলল। সাদিয়ার ঘরটা ছিল আমাদের ফ্ল্যাটের একেবারে শেষ প্রান্তে। আমি তার দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজায় নক করার সাহস পাচ্ছিলাম না, আমার হাত কাঁপছিল। কিন্তু আমার ভেতরের অস্থিরতা আমাকে আরও বেশি করে ঠেলে দিচ্ছিল। আমি মনে মনে বললাম, যা হওয়ার হবে। আমি আর এই বোঝা নিয়ে বাঁচতে পারছি না। ধীরে ধীরে দরজায় আলতো করে টোকা দিলাম। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আবার টোকা দিলাম। এবার ভেতরের মৃদু আলোয় দেখলাম দরজাটা আলতো করে খোলা। সাদিয়া সম্ভবত ঘুমিয়ে পড়েনি। আমি দ্বিধাগ্রস্ত পায়ে ভেতরে ঢুকলাম। সাদিয়া বিছানায় বসে ল্যাপটপে কি যেন দেখছিল। আমাকে দেখে সে চমকে উঠল, তার চোখে বিস্ময় আর প্রশ্ন। দুলাভাই, এত রাতে কিছু হয়েছে? তার কণ্ঠস্বরে ছিল উদ্বেগ। আমি ঘরের ভেতরে এসে দরজাটা আলতো করে বন্ধ করলাম। সাদিয়ার চোখে তখন স্পষ্ট ভয়। সে বিছানা থেকে নেমে আমার দিকে এগিয়ে এলো। কি হয়েছে দুলাভাই? আপনি এত অস্থির দেখাচ্ছেন কেন? লিমা ঠিক আছে তো? তার উদ্বেগ দেখে আমার বুকের ভেতরটা আরও মোচড় দিয়ে উঠল। আমি তার চোখের দিকে তাকালাম। এই চোখ দুটোতেই আমি আমার সব সুখ, সব শান্তি খুঁজে পেয়েছি। আমি জানি আমার এই কথাগুলো তাকে আঘাত করবে, হয়তো আমাদের সম্পর্কটাকে চিরদিনের জন্য বদলে দেবে। কিন্তু আমি আর পারছিলাম না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি এক গভীর শ্বাস নিলাম। আমার চোখ ছলছল করছিল। সাদিয়া, আমি বললাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল, তুমি আমার রাতের ঘুম কেড়ে নিয়েছ।
আমার কথা শুনে সাদিয়া যেন পাথরের মূর্তি হয়ে গেল। তার চোখে বিস্ময়, অবিশ্বাস আর একরাশ অব্যক্ত প্রশ্ন। সে এক পা পিছিয়ে গেল, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আমি তার দিকে আরও এক পা এগিয়ে গেলাম। জানি তুমি হয়তো বুঝতে পারছো না আমি কি বলছি, হয়তো তুমি আমাকে ভুল বুঝবে, কিন্তু আমার আর কোনো উপায় নেই সাদিয়া। আমি আর এই বোঝা নিয়ে বাঁচতে পারছি না। সাদিয়া তখনও নিশ্চুপ, তার চোখ দুটো বড় বড় হয়ে আছে, তার মুখে কোনো কথা নেই। আমি বলতে শুরু করলাম, প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন ভেবেছিলাম তুমি লিমার ছোট বোন, আমারও ছোট বোন। কিন্তু তোমার হাসি, তোমার কথা, তোমার চোখের গভীরতা, তোমার মেধা সব কিছু আমাকে মুগ্ধ করেছে। ধীরে ধীরে সেই মুগ্ধতা কখন যে এক অন্যরকম ভালোবাসায় পরিণত হয়েছে আমি নিজেও জানি না। আমার কথাগুলো শুনে সাদিয়া যেন আরও বেশি হতবাক হয়ে গেল। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। দুলাভাই, আপনি কি বলছেন? সে ফিসফিস করে বলল, আপনি আপনি লিমার স্বামী? আমি জানি সাদিয়া, আমি জানি। আমার কণ্ঠস্বর এবার কান্নার কাছাকাছি। আমি জানি আমি লিমার স্বামী, লিমাকে আমি ভালোবাসি। আমার জীবন, কিন্তু তোমার প্রতি আমার এই অনুভূতিকে আমি অস্বীকার করতে পারিনি। আমি প্রতি রাতে ছটফট করেছি, নিজেকে দোষারোপ করেছি, কিন্তু তোমার উপস্থিতি, তোমার হাসি, তোমার চলে যাওয়ার কথা সব কিছু আমাকে অস্থির করে তোলে। আমি তোমাকে ছাড়া এক মুহূর্তের জন্যেও শান্তি পাই না। সাদিয়া তখনও আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে যেন বিশ্বাস করতে পারছে না এই কথাগুলো। কিন্তু দুলাভাই, এটা তো সম্ভব নয়। আমি আপনাকে সবসময় আমার বড় ভাই, আমার অভিভাবক হিসেবে দেখেছি। আপনার কাছে আমার সব কথা বলেছি, সব পরামর্শ নিয়েছি। আপনি আমার দুলাভাই, লিমার স্বামী। আমি জানি সাদিয়া, আমি বললাম, আমি জানি এটা ভুল, আমি জানি এটা হয়তো পাপ, কিন্তু ভালোবাসা কি ভুল বা পাপ মেনে চলে? আমার মন যে তোমার কাছে বাধা পড়ে গেছে। যখন তুমি গাজীপুরে চলে যাওয়ার কথা বললে আমার মনে হলো আমার পৃথিবীটা যেন ভেঙে যাচ্ছে। আমি তোমাকে হারাতে পারবো না সাদিয়া। আমি জানি না এই ভালোবাসার কি পরিণতি হবে। আমি কিছুই চাই না তোমার কাছে, শুধু চেয়েছিলাম আমার মনের এই কথাগুলো তোমাকে জানাতে। এই ভার আর আমি বহন করতে পারছিলাম না। আমি সাদিয়ার পায়ের কাছে বসে পড়লাম, আমার মাথা নিচু, আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। আমি জানি তুমি আমাকে হয়তো ঘৃণা করবে, হয়তো আর কখনো আমার মুখ দেখতে চাইবে না, কিন্তু আমি আর পারছিলাম না। এই রাতের ঘুম কেড়ে নেওয়া যন্ত্রণা আমার সহ্য হচ্ছিল না। সাদিয়া তখনও কাঁদছে, সে আমার দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর সে আলতো করে আমার কাঁধে হাত রাখল। তার স্পর্শে আমি চমকে উঠলাম। সে আমাকে তুলে দাঁড়া করালো। দুলাভাই, তার কণ্ঠস্বর তখনও কাঁপছে, কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা। আপনি আমার সবচেয়ে প্রিয় মানুষ। আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসাটা আপনার স্ত্রীর ছোট বোন হিসেবে, আপনার শালিকা হিসেবে। আপনি আমার কাছে একজন অভিভাবক, একজন ভালো বন্ধু, একজন পথ প্রদর্শক। আপনার এই গভীর অনুভূতি হয়তো আপনি ভুল ব্যাখ্যা করছেন। আমি তার দিকে অবাক হয়ে তাকালাম। সে কি বলতে চাইছে? সাদিয়া বলতে লাগল, আমি জানি আপনি হয়তো জীবনে এমন কিছু খুঁজছেন যা হয়তো লিমার সাথে আপনার সম্পর্কে হয়তো কিছুটা কম। হয়তো লিমার ব্যস্ততা আপনাকে কিছুটা একা করে দিয়েছে। আমি জানি না, হয়তো আমার চঞ্চলতা, আমার স্বপ্নগুলো আপনাকে আকর্ষণ করেছে। কিন্তু দুলাভাই, এটা ভালোবাসা নয়, এটা হয়তো এক ধরনের নির্ভরশীলতা, এক ধরনের শূন্যতা পূরণের চেষ্টা। তার কথাগুলো আমাকে যেন এক নতুন করে ভাবাতে বাধ্য করল। সাদিয়া আমার চোখের দিকে তাকালো। আমার কাছে আপনি সবসময় একজন আদর্শ পুরুষ। লিমার প্রতি আপনার ভালোবাসা, আপনার সংসার, আপনার মূল্যবোধ সবকিছুই আমার জন্য অনুকরণীয়। আপনার এই কথাগুলো শুনে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আপনার প্রতি আমার শ্রদ্ধা এক বিন্দুও কমেনি, বরং আপনার সততা আমাকে মুগ্ধ করেছে। সে আমার হাত ধরে বলল, দুলাভাই, আমি চলে যাচ্ছি গাজীপুর। হয়তো কিছুদিনের জন্য হলেও এই দূরত্বটা আমাদের সবার জন্য দরকার। আপনি নিজেকে সময় দিন, লিমার সাথে কথা বলুন। হয়তো আপনার এই অনুভূতিগুলো অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পাবে। আপনি আমার দুলাভাই, আমার সবচেয়ে ভালো বন্ধু। এই সম্পর্কটা
আমি হারাতে চাই না। আর আপনিও লিমার স্বামী, আমার বোনের স্বামী। এই সত্যটা আমাদের দুজনেরই মনে রাখা উচিত। সাদিয়ার কথাগুলো আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি এনে দিল। তার কথাগুলো যেন আমার ভেতরের সব অস্থিরতাকে শান্ত করে দিল। সে আমাকে কোনো মিথ্যা আশা দিল না, কিন্তু আমার অনুভূতিগুলোকে অসম্মানও করল না, বরং সে আমাকে এক নতুন পথ দেখালো। হয়তো সে ঠিকই বলেছে, হয়তো আমি লিমার সাথে আমার সম্পর্কের কিছু শূন্যতাকে সাদিয়ার মধ্যে খুঁজছিলাম। হয়তো সাদিয়ার তারুণ্য, তার স্বপ্নপ্রবণতা আমাকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করেছিল। আমি সাদিয়ার দিকে তাকালাম। তার মুখে তখনও জলের দাগ, কিন্তু তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। ধন্যবাদ সাদিয়া, আমি ফিসফিস করে বললাম। তুমি আমাকে হয়তো বাঁচিয়ে দিলে। আমি বুঝতে পারছি আমি কি ভুল করতে যাচ্ছিলাম। পরের দিন সকালে সাদিয়া গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিল। আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম। বিদায় বেলায় সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিতে কোনো লুকানো অর্থ ছিল না, ছিল শুধু সরলতা আর পবিত্রতা। সে বলল, ভালো থাকবেন দুলাভাই, আর রাতের ঘুমটা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। আমি তার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। আমার বুকের ভেতরের ভারটা যেন অনেক হালকা হয়ে গেছে। সাদিয়ার কথাগুলো আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি জানি এই অনুভূতিগুলো হয়তো পুরোপুরি মুছে যাবে না, কিন্তু তাদের রূপ হয়তো বদলে যাবে। সেদিনের পর থেকে আমার রাতে ঘুম ফিরে এসেছে। লিমার পাশে শুয়ে আমি আর ছটফট করি না। সাদিয়ার স্মৃতি এখনও আমার মনে আসে, কিন্তু এখন তা আর অস্থিরতা সৃষ্টি করে না, বরং এক মিষ্টি স্মৃতির মতো হয়ে থাকে। আমি জানি সাদিয়া আমার জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে, আমাকে নিজের ভেতরের শূন্যতাগুলোকে চিনতে শিখিয়েছে। হয়তো এটা এক অন্যরকম ভালোবাসা, যা কোনোদিন রোমান্টিক পরিণতি পাবে না, কিন্তু এর গভীরতা কোনো অংশে কম নয়। সাদিয়া আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আমাকে সেই ঘুম ফিরিয়েও দিয়েছে, এক নতুন উপলব্ধির সাথে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।